রাতের বেলায় শুধু ভূত আসে এটাই আমাদের ধারণা, কিন্তু দিনের বেলায়ও তাদের অবিরাম চলাফেরায় আমরা খবর রাখি না। আমরা অনেকে জানিও না যে দিনের বেলায়ও তাদের কিন্তু বিচরণ একই রকম ভাবে থাকে। আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখি, সত্যি সবাই কি মানুষ? আজ এমনই একটি কাহিনী তোমাদের শোনাবো। তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি একজন ফিজিওথেরাপিস্ট। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার লেখা ঘটনাটাই সরাসরি তোমাদের পড়ে শোনাচ্ছি। আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। নমস্কার। পেশাগত সমস্যার জন্য আমি আমার নাম প্রকাশ করতে পারলাম না। আমি আতঙ্কের দেবী গল্পটা প্রথম শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলাম। তারপর থেকেই ভাবছিলাম বেশ কয়েক বছর আগে আমার সাথে যে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল সেটা তোমাদের একবার শোনাই। তাই সাহস করে আজ লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। কালনা শহরের কাছে আমার বাড়ি। বেশ নামযশ হয়েছিল আমার কাজের জন্য। একদিন কাজ থেকে ফিরছি এবং বাস ধরার জন্য সদর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তখন বিকেল 4টে মতো বাজে। সেদিন আমার একটু তাড়া ছিল, তাই বিকেলের দিকে আর কোনো কাজ রাখবো না। অনেকক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। গরমকাল, তাই রোদ বেশ চোরানো। লোকজন তেমন দেখা যায় না। হঠাৎ আমায় পিছন থেকে একজন ডাকলো, একটা কথা ছিল আপনার সাথে। ঘুরে দেখলাম এক মাঝবয়সী ভদ্রলোক। বললাম, আমাকে বলছেন? উনি বললেন, হ্যাঁ, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপারে বলুন তো? উত্তরে উনি বললেন, আসলে আমার মেয়ের ঘাড়ে খটকা লেগেছে, ঘাড় নাড়াতে পারে না। তাই আপনি তো এইসব কাজের সাথে যুক্ত। বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা বলুন। বলল, ওই তো রেল কোয়ার্টার, DA ব্লক 3, 3তলায় 33 নম্বর রুম। বললাম, ঠিক আছে, কাল তাহলে যাব। উনি বললেন, না না, কাল হবে না, আজ যেতে হবে। মেয়েটি আমার বড্ড কষ্ট পাচ্ছে, আজই যেতে হবে, এখনই চলুন। কোনোভাবেই ওনাকে বোঝাতে পারলাম না যে বাড়িতে আমার একটু তাড়া আছে। যাই হোক, কোনো রকম ইচ্ছা না থাকলেও রাজি হলাম যেতে। বললাম, ঠিক আছে চলুন। উনি বললেন, না, আমি যেতে পারবো না, আপনি এগোন, আমি মেয়ের জন্য একটু ওষুধ নিতে বেরিয়েছি, ওষুধ নিয়ে যাচ্ছি। যেহেতু আমি রেল কলোনি চিনি, তাই আর জিজ্ঞেস করলাম না কিছু, রাজি হয়ে গেলাম। যেতে যেতে ভাবছি, এই রে, ভদ্রলোকের নামটাই তো জানা হলো না, কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? গিয়ে দেখলাম কোয়ার্টারের গেটে একটা টুল রাখা আছে ঠিকই, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। হয়তো প্রচন্ড রোদের জন্য ওনারা কোথাও বিশ্রাম নিচ্ছেন। গেট দিয়ে ঢুকে ডান হাতেই দেখলাম DA ব্লক C। তবে বিল্ডিংটা যেন কেমন নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম বেশ কিছু রুম তালা বন্ধ। সিঁড়ি দিয়ে উঠলাম আস্তে আস্তে 3তলায়। 33 নম্বর ঘর খুঁজেও পেলাম। দেখলাম দরজা খোলা। 3তলার যে কটা ঘর পেরিয়ে এলাম সবকটাই কিন্তু বন্ধ ছিল, একটাতেও লোক নেই। তাই খোলা দরজা দিয়ে কাউকে দেখতে না পেয়ে কি করবো ভাবছি। ভদ্রলোকের নামটাও জানতে ভুলে গেছি, তাই বাইরে থেকেই ডাকলাম, কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকলাম, শুনছেন, কেউ আছেন এই ঘরে? দরজায় টোকা দিলাম। এবার ভিতর থেকে একটি মেয়েলি গলা এলো,
তবে কেমন যেন যন্ত্রণাদায়ক গলাটা। বলল, ভিতরে আসুন। আমি জুতো খুলে ভিতরে ঢুকলাম। দেখলাম দুটো ঘর, একটা রান্নাঘর। ঘরের ভিতরে যে লোকটি রাস্তায় আমাকে পাকড়াও করেছিলেন তার একটা ছবি। পাশের ঘর থেকে আবার সেই আওয়াজ, এই ঘরে আসুন। গিয়ে দেখলাম বিছানায় একটি মেয়ে, ওই 16-17 বছর মতন হবে, গায়ে একটু চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, তবে দরজার দিকে পিছন করা, তাই আমি তার মুখ দেখতে পাচ্ছি না। ঘরে একটা মেয়ে, আমার একটা অস্বস্তি হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, বাড়িতে আর কেউ নেই? সে বলল, বাবা ওষুধ আনতে গেছেন। শুনে বুঝলাম এরা দুজনেই হয়তো থাকে। বললাম, তুমি একটু উঠে বসো, তোমার বাবা বললেন তোমার ঘাড়ে লেগেছে, উঠে বসো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। মেয়েটি বলল, আমার ওঠার ক্ষমতা নেই, আপনি আমাকে একটু সাহায্য করুন, আমাকে উঠে বসিয়ে দিন। বললাম, ঠিক আছে। মেয়েটির হাতের বাহু ধরে ওঠাতে গিয়ে দেখি ওর শরীর আশ্চর্য রকম ঠান্ডা। একটা মানুষের শরীর এত ঠান্ডা কিভাবে হয়? এবার মেয়েটিকে আমার সামনের দিকে ঘোরাতে গিয়ে ওর মুখের দিকে যখন তাকালাম, আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। মেয়েটির ঘাড় কাত হয়ে আছে একদিকে, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ থেকে বেরিয়ে আসছে লালা, এবং সঙ্গে সঙ্গে মেয়েটি শুরু করলো এক বিকৃত হাসির রোল। আমার এত ভয় লেগেছিল যে আমি চিৎকার করে দৌড় দিলাম। পিছনে তখনও সেই হাসির আওয়াজ। আমি চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে থাকি। আমার চিৎকারে ওই ব্লকের অনেক লোক বেরিয়ে আসেন। আমি উদ্ভ্রান্তের মতন প্রায় প্রাণ নিয়ে ছুটছি। দুজন লোক এসে একেবারে নিচের তলায় আমাকে ধরে ফেললেন। আমি তখনও থরথর করে কাঁপছি। ওনারা আমায় বসিয়ে বললেন, একটু শান্ত হন। একজন এক গ্লাস জল ধরলেন আমার সামনে। জল খেয়ে একটু ধাতস্থ হলাম। এবার চারিদিক থেকে শুরু হলো প্রশ্নের বৃষ্টি। কে আমি, এখানে কোথায় এসেছিলাম, এমন চিৎকার কেন করলাম, কেন এইভাবে দৌড়াচ্ছি ইত্যাদি। এবার ধীরে ধীরে আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। আমার কথা শুনে ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করলো। একজন বলল, আপনি শিওর যে 33 নম্বর ঘর বলেছিল? বললাম, হ্যাঁ। উনি তো বললেন ডিএ ব্লক 3 33 নম্বর ঘর, না হলে আমি আপনাদের কোয়ার্টারের ভিতরে এত ডিটেলস জানবো কি করে? তখন একজন বয়স্ক মহিলা বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে না তো বাবা? আমি বললাম, না মাসিমা, যে ভদ্রলোক আমাকে এখানে আসতে বলেছিলেন ওনার ছবি তো আমি দেখলাম ঘরের ভিতরে। তখন একজন বললেন, আরে এটা কি করে সম্ভব? ওই ঘর তো আজ প্রায় 2-2.5 বছর বন্ধ হয়ে আছে, এমনকি গোটা 3 তলায় কোনো রেসিডেন্ট নেই, আর আপনি যাদের কথা বলছেন তারা দুজনেই মৃত। আমি বা চমকে বললাম, সে কি, দিনে দুপুরে এত বড় ভুল আমার কিভাবে হতে পারে? ওনারা বললেন, হ্যাঁ, তোমার কোথাও ভুলই হচ্ছে। তুমি যে ভদ্রলোকের কথা বলছো উনি আর ওনার মেয়ে এখানকার রেসিডেন্ট ছিলেন এক সময়। কি একটা কারণে ওনার মেয়ে হঠাৎ সুইসাইড করেছিল, আর উনিও এই বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন। তুমি তাদের কিভাবে দেখলে? কিভাবে দেখেছিলাম আমি তা জানি না, তবে দেখে যে ছিলাম এটা 100% জোর দিয়ে আমি বলতে পারি। তবে ওনাদের অতৃপ্ত আত্মা আমায় ওই দিনের আলোয় কেন যে দেখা দিয়েছিলেন তা আজও আমি জানি না। আসলে যুক্তি তর্ক দিয়ে তো সবকিছু বিচার হয় না। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো।
আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।